স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক। এখন আছি গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে, যেখানে হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। আর আমার সঙ্গে রয়েছেন সিকান্দার আলী, সিনিয়র সাংবাদিক, যিনি সুদূর বাংলাদেশ থেকে উড়ে এসেছেন দ্বিতীয় টেস্ট কভার করার জন্য। আমি একটু শুনতে চাই, সিকান্দার ভাই, এত দূর থেকে এলেন, লম্বা জার্নি, কেমন ছিল জার্নি? তারপরে এসে কি দেখলেন বাংলাদেশের অনুশীলন? লম্বা জার্নি, একেবারে ঢাকা থেকে ধরেন একদিন শুরু করেছি, তার 2 দিন পরে এসে আসলে পৌঁছে গিয়েছি এখানে। যদি সরাসরি আসা যেত তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু সিডনি হয়ে ঘুরে আসতে হয়েছে, একটু কষ্ট তো হয়, কিন্তু আনন্দ লাগে যখন বাংলাদেশে একটা টেস্ট জিতে গিয়েছে এবং আরেকটি টেস্টের অংশ হতে পারছি, যে কভার করতে পারবো। এটাও একটা বড় প্রাপ্তি। আমার অফিসকেও ধন্যবাদ যে আমাকে এখানে এই সুযোগ করে দিয়েছে। দারুণ একটা অনুভূতি। এখানে যে মাঠটা, এত সুন্দর একটা মাঠ, এই দেশের সব মাঠগুলোই আসলে সুন্দর। এখানে যে রকমের তারা যদি বাচ্চাদের জন্য খেলার মাঠ বানায়, সেটাও কিন্তু দারুণ লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যে গ্রেট ব্যারিয়ার রিফের যে অ্যারেনাটা দেখতে পাচ্ছি, এখানে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, এটা ওই মাঠের আরেকটা নাম রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এই মাঠটা দেখি, এই মাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে। দূরে একটু পাহাড়, এই সাইডে একটু যে মাটির গ্যালারি আমাদের দেশে সাধারণত এরকম হয় না, একটু ডিফারেন্ট। এই কারণেই কিন্তু এখানে আনন্দদায়ক একটা পরিবেশ থাকে। দেখবেন মানুষ এখান দিয়ে বসে আছে সুন্দর চাদর বিছিয়ে, কিংবা কেউ এমনিতেই বসে আছে, এখানে বসে বসে তারা পানাহার করছেন এবং তার সঙ্গে সঙ্গে খেলাটা উপভোগ করছেন। একটা রিল্যাক্স পরিবেশ যাকে বলে, সেটা কিন্তু তারা করে থাকেন, যার ফলে তাদের কাছে বোরিং কোনো কিছু লাগে না। খেলা দেখা একটা জড়তা, এক গাদা মানুষ চারিদিকে, নিঃশ্বাস নিতে পারবেন না, ধুলা উঠবে, এসব কিন্তু না। ফলে এই যে প্রকৃত এন্টারটেনমেন্ট যেটাকে বলে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এনভায়রনমেন্ট, সব কিছু একটা সুন্দর পরিবেশ থাকলে যে কারো ভালো লাগে। তো আমরা সেই ভালো জায়গাটায়, আমরা যেমন নিজেরা ফিল করছি এখানে ভালো লাগছে, অনুভূত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার, অন্যরা যারা আসবেন তাদেরই সে ভালো লাগাটা দেখতেও ভালো লাগে। সিকু ভাই, যদিও হেড কোচ গতকালকে বলেছেন যে তিনি একাদশে পরিবর্তনের পক্ষে না, তো আপনি বলছিলেন ভালো খারাপ লাগার ব্যাপার, তাইলে একাদশে পরিবর্তন হলে কি আপনার ভালো লাগবে? দেখুন, একাদশে পরিবর্তন হতে পারে যদি শরীফুল ইসলামকে আপনি খেলাতে চান, বোলিংয়ে একটু বৈচিত্র্য আনতে চান, তাহলে। আবার একটা জিনিস উনি যেটা বলেছেন, সেটা হচ্ছে উইনিং কম্বিনেশন সচরাচর ভাঙা হয় না। তার সঙ্গে যেটা হচ্ছে যে আপনার এখানে পেস বোলিংয়ের যে ইউনিটটা রয়েছে, এবার কিন্তু একেবারে খারাপ বোলিং করেননি ওখানে, হয়তো বেশি উইকেট পাননি। পেসটাও রয়েছে, পেস রয়েছে, তার সঙ্গে তার ডেলিভারিগুলি, পেসাররা রয়েছে, সেই হ্যাঁ, পেসারদের এত পেস নেই। তার স্পেলগুলি খুবই ইম্পর্টেন্ট। যে ধরেন একটা ভালো স্পেল করে গেলেন, সেই স্পেলটাকে তো রান চেক দেওয়ার যদি হয়, ইকোনমিটা যদি ভালো থাকে, তাহলে অন্য বোলাররা এসে থ্রেট তৈরি করতে পারে। যখন আপনি ব্যাটার ডিফেন্সিভ মোডে চলে যায়, তখন কিন্তু দুই এন্ড থেকে যখন বোলিং হয়, তখন অ্যাটাকিং এবং ডিফেন্স, এই দুটো জোন থেকে লাইন লেন্থের একটা যে ভারসাম্য তৈরি হয়, সেটা ম্যানেজ করতে গিয়ে বা মেনটেন করতে গিয়ে অনেক সময় ব্যাটাররা ভুল করেন, এবং সেই কারণে উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিংবা খোলসবন্দি হয়ে যান। তখন মানে বোলিং টিম বা ফিল্ডিং টিম খুব ভালো করে। তো বাংলাদেশে সেই জায়গা থেকে যে 3জন পেসার খেলেছেন, তাদের মধ্যে একজন তো আপনার অবধারিত হাসান মাহমুদ, তিনি খেলবেনই। তার সঙ্গে আরেকজন ইবাদতের সম্ভাবনা অনেক বেশি, তাসকিন আহমেদ ব্রেক থ্রু দিতে পারেন, তিনিও মোটামুটি অটো চয়েস। 2জন বোলার যদি অটো চয়েস হয়, থার্ড সিমার হলো ইবাদত, তার সঙ্গে শরীফুল। এই কম্পিটিশন এই দুজনের মধ্যে যদি 3জন সিমার খেলে, আর যদি মনে করে যে এই কন্ডিশন যা রয়েছে তাতে যদি 4জন সিমারের কথা বিবেচনা করা হয়, তাহলে সেক্ষেত্রে অটো চয়েস তো আপনার শরীফুল ঢুকে যাচ্ছে। বাহাতি স্পিনার তাইজুলের সে হয়তো কপাল পড়বে। কিন্তু এখানে যে বাতাসের মানে গতিবেগটা কিন্তু বেশ, সেই সাথে উইকেটটা নিয়েও একটা বেশ কাটা ছেঁড়া চলছে। আমরা দেখছি যে প্রত্যেকদিন অনুশীলন নিয়ে বেশ, কিন্তু উইকেটটা নিয়ে বেশ গবেষণা চলছে দলের মধ্যে। ক্রিকেটাররা সবাই একবার করে হলেও অন্তত উইকেটটা দেখার চেষ্টা করছেন, যেহেতু এখানে আসলে কোনো টেস্ট হয়নি, একেবারে ইনঅগ্রাল টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। সো বাংলাদেশ দলের কাছে হয়তো সেই পরিমাণ ইনফরমেশন নেই এখানকার উইকেট সম্পর্কে, আমি যদি ভুল না করে থাকি। তো সেই হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই বাতাসটাকে কাজে লাগিয়ে 4 পেসার খেলানো ঠিক হবে, নাকি সেখানে 3 পেসারই যথেষ্ট? দেখুন, এখানে স্পিনাররা খুব বেশি হয়তো টান পাবে না বা কোনো কিছু থাকবে না। আমরা যতটা দেখেছিলাম যে ঘাস অনেক বেশি ছিল, এখন ছেটে দেওয়া হয়েছে, এখন কিন্তু অনেকটাই আপনার দেখা যাচ্ছে ব্রাউনি হয়ে উঠেছে উইকেটটা, রোল হচ্ছে। ঘাস কাটা হচ্ছে, সব কিছু মিলিয়ে যেটা হবে যে এটা তো খুব যে পেস সিমিং কন্ডিশন তৈরি করা হবে, তা কিন্তু নয় আমার কাছে যেটা মনে হয়। কারণ বলা হচ্ছে গ্যাবার পিচ, গ্যাবার কিউরেটর গ্যাবার হতে পারে। সেটা হচ্ছে যে সেই গ্যাবার
উইকেটই হবে, 2 দিনের টেস্ট শেষ হয়ে যাবে এমন কিন্তু না। কারণ তারা যদি সেটা করতে যায় তাহলে তাদের ফাঁদে কিন্তু তারাও পড়তে পারে। বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু একেবারে খারাপ নয়। হাসান মাহমুদ হয়তো আপনার 145 গলিতে বল করে না, 140 বা 30 করে, কিন্তু তার সুইংটা রয়েছে, রিভার্স সুইং রয়েছে, ছোট ছোট সুইং দিয়ে তার ডেলিভারিগুলি খুব এফেক্টিভ এবং তার লাইন লেন্থ খুব ভালো। তিনি এই জায়গার সম্প্রতি যে কাউন্টি ক্রিকেট খেলেছেন সেইটার পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ওখানে যখন 9 উইকেট নিয়ে আপনি ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছেন, তার এখানেও ভালো ডেলিভারি দেওয়ার একটা মোরাল জায়গা থাকবে, চেষ্টাটা থাকবে। আবার ধরেন তাসকিন ওখানে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু তার কিন্তু ডেলিভারিগুলো ভালো ছিল, এখানে ভালো করার চেষ্টা করবেন। আশা করা যায় এখানে যদি সিমার খেলেন তার সঙ্গে তাইজুল তো অবধারিতভাবে খেলবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে বাধা বেশি থাকলে আপনার সুইং করানো খুব কঠিন হয়ে পড়ে, তো এই কন্ট্রোলটা হারিয়ে ফেলেন। আরেক হ্যাঁ, সেটা হচ্ছে গতকালকে সাদমান বলছিলেন যে মুশফিক বলছিলেন সুইং কোথা থেকে করাবে, যে বাতাস, কথাটা কিন্তু তাই। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বাউন্স, উইকেটে কিছু বাউন্স রয়েছে, আমরা প্র্যাকটিসে দেখতে পাচ্ছি অটো বাউন্স হয়ে যায়। যখন বাউন্স থাকে তখন কিন্তু আপনার বাউন্সে এক্সট্রা প্রেশার দেওয়ার দরকার নেই, শুধু লাইন লেন্থ ঠিক রাখলেই এটা হয়ে যায়। কারণ এক্সট্রা বাউন্স দিতে গেলে তখন এটা আপনার শোল্ডারের উপর দিয়ে, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, তখন একবার হয়তো চান্স পাবেন, সেকেন্ড টাইমে আপনার নো বল হবে, বা নো বল হওয়ার প্রতিটা ডেলিভারি নো বল হওয়ার চান্স থাকবে। সেই ঝুঁকি কেউ নেবে না। বাংলাদেশ এখানে খুব ক্যালকুলেটিভ বোলিং করতে হবে, কারণ যারা না খেলেছে এরকম বাতাসে এর ভেতরে বা উইন্ডি কন্ডিশনে, তাহলে তাদের জন্য একটু কঠিন হয়। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তো অনেক দিন ধরে খেলছে, এই সাউথ আফ্রিকার কন্ডিশনে খেলেছে, নিউজিল্যান্ডে খেলেছে, কন্ডিশনে থেকেছে, এত আমার মনে হয় না সমস্যা খুব একটা বেশি হবে, কারণ কোপ আপ করে হেড কোচও কিন্তু বলেছেন যে এই কন্ডিশনের সঙ্গে আসলে মানিয়ে নেওয়াটাই হচ্ছে ক্রিকেটারদের আসল পরিচয়টা দেবে। এবং নিশ্চয়ই আপনি যেমনটা বলছিলেন, আপনার সাথে আমি একমত যে অস্ট্রেলিয়াও চাইবে না এখানে তাদের প্রথম টেস্টটা 2 দিন বা 3 দিনে শেষ হয়ে যাক। তো সেক্ষেত্রে বরং দুই দলকেই ভালো খেলা, এবং অস্ট্রেলিয়া বারবার করে বলছে তারা ফাইট ব্যাক করবে, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই অস্ট্রেলিয়াকেও ভালো খেলতে হবে, কারণ তাদের যে পারফরমেন্স প্রথম টেস্টে, সেই পারফরমেন্সটা আসলে তাদের সাথে যায় না। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, তানজিদ তামিমকে নিয়ে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কাটা তো মনে হয় কেটে গেছে, তিনি অনুশীলনে ফিরেছেন, ব্যাটিং করলেন। সো আমরা তো আশা করতে পারি যে তানজিদ তামিম থাকছেন। আমিও আশা করি যে তানজিদ তামিম থাকছেন। তার হয়তো নেকে যে ব্যথাটা ছিল, ফিল্ডিংয়ের সময় একটু ব্যথা পেয়েছিল, সেই ঘাড়ির ব্যথাটা কী পর্যায়ে রয়েছে ফিল করছিল যেহেতু, তাই তিনি এমআরআই করার জন্য তাদের সিরিয়াল দিতে হয়, সেই সিরিয়ালে এখন অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। তো এমআরআই করে দেখা হবে। যে জায়গাতে হচ্ছে যে উনি ব্যাটিং যেহেতু করছেন নেটে, তার মানে হচ্ছে তিনি খেলবেন। যদি গতকালকে করেননি, আজকে নেটে করার অর্থই হলো তার অ্যাবিলিটি আছে, তিনি ওই জায়গাটায় রয়েছেন। যদি জড়তা বেশি থাকে কিংবা খারাপ লাগে তখন একটা ডিফারেন্ট চিন্তাভাবনা। তারপরেও আপনার বিকল্প সৌম্য সরকার প্রস্তুত রয়েছেন, তিনি গত 2 দিন ধরেই অসম প্র্যাকটিস করেছেন। এই প্র্যাকটিসে তাকে সর্বোচ্চ এফোর্টটা দিতে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে সৌম্য যদি আসে, একটা জিনিস হবে, অনেক সময় তার বোলিং স্পেলটাকে কখনো কখনো কাজে লাগানো যাবে। তবে আমার মনে হয় সেঞ্চুরিয়ান তানজিদ তামিম খেলবেন এবং তার খেলাটা খুব জরুরি বাংলাদেশের জন্য, কারণ ছন্দে থাকা একজন ব্যাটসম্যান যেরকম এফেক্টিভ হবেন, হঠাৎ করে একজন নেমে হয়তো সেরকম নাও করতে পারেন, আবার ভালোও করতে পারেন তার থেকে, কিন্তু তারপরেও তানজিদ তামিম যেহেতু সেঞ্চুরি করেছেন, তার ওই কনফিডেন্সটা কিন্তু এখানে অনেক বেশি কাজে দেবে। একেবারে শেষ প্রশ্ন, সেকু ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি 139 বছরেও অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে, সেই ইতিহাসটা কি আমরা ভাঙতে যাচ্ছি, বা বাংলাদেশ দল কি সেই ভাঙার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে? দেখুন, ভাঙতে তো সবাই চায়, তারা যেমন মানে খুব কঠিনভাবে ফিরে আসবে, তারা চাইবে যে কোনো মূল্যে বাংলাদেশকে গুড়িয়ে দিতে, তেমনি বাংলাদেশও চাইবে প্রতিরোধ করে তুলে, যদি ভয় না পায়, ঘাবড়ে না যায়, বা প্যানিকড সৃষ্টি না হয় দলের মধ্যে, তাহলে দেখবেন যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। আর একবার যদি মোমেন্টাম পেয়ে যায়, মানে প্রথম ইনিংসটার উপর, মানে টস জিতে বা হাইরে কি পাচ্ছে, বোলিং যদি পায় বাংলাদেশ, তাহলে কিন্তু ঘুরে দাঁড়াবে। আর যদি ব্যাটিং পায়, তাহলে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, থ্রেট হয়ে যাবে। আর থ্রেট হওয়া মানে বাংলাদেশ যদি ব্যাটিংয়ে ভালো করে, তাহলে ডিফারেন্ট রোল। কোচ যদিও বলেছেন যে তিনি বড় রান চান, দলের যদি প্রত্যেক ব্যাটাররা যদি রান করে, তাহলে খেলাটা সহজ হয়ে যায়। সত্যি সত্যি খেলা সহজ হয়ে যায়, কারণ যদি আপনার স্কোরবোর্ডে 300 রান থাকে, 350 রান থাকে, কিংবা 400 রান থাকে, তখন দেখবেন বোলাররা উজ্জীবিত থাকবে এবং তারা কিন্তু কম রানে প্রতিপক্ষকে বান্ডেল আউট করার চেষ্টা করবে। সে যাই হোক, ব্যাটিং পাক বা বোলিং পাক, বাংলাদেশের উচিত হবে তার প্রসেস ফলো করে ভালো ক্রিকেটটা খেলা, এবং সেটা খেলে অন্তত থ্রেট তৈরি করা। যদি জিততে পারে, ইতিহাস কখনোই একেবারে যে একটা স্ট্যাটিক জায়গায় থাকবে তা নয়, ইতিহাস তৈরি হয় আবার
নতুন করে ইতিহাস গড়ার জন্য বা ভাঙার জন্য। সেই ক্ষেত্রে তারা এত বছর 150 বছরের ইতিহাসে হয়তো তারা যেটা মানে অন্যরা ওইভাবে যেভাবে করতে পারেনি, তো এবার বাংলাদেশ করতেও তো পারে। যা অতীতে হয়নি তা আবার এখন হবে না, সেটা কে বলতে পারে? বাংলাদেশ তো কখনো টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে এখানে জিতেনি। আগে যে খেলা হয়েছে মাত্র দুটো টেস্ট, সেই জায়গায় থেকে যদি, যেহেতু আপনি 23 বছর পরে একটা খেলার সুযোগ পেয়েছে, ভালো ক্রিকেট খেলছে, একটা ছন্দ রয়েছে, ফ্লো রয়েছে, সেটা কাজে লাগাবে ডেফিনেটলি এবং বাংলাদেশ ভালো করবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি অপেক্ষা করব। ধন্যবাদ সিকান্দার ভাই, আপনি যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশের জয়টা দেখবেন। সেই জয়টা বাংলাদেশের দর্শকরাও দেখবে, যারা আসলে ভোরবেলা উঠে বাংলাদেশের খেলাটা দেখবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।